বাজে দুপুর 1:30টার মতন। আর আকাশটা দেখো, আমি এখন আমার ব্যালকনির থেকে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি। তো আজকে হচ্ছে চতুর্থী, আজকেও একটু বেরোবো ঠাকুর দেখতে, কিন্তু কালকে রাত্রে তো ভিজে ভিজে এমনিই ঠাকুর দেখেছি, আজকেও আকাশের এই হাল। তো চলো কেমন কি থাকছে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ওই দুপুর 2টো নাগাদ, আর আজখন রেডি হয়ে গিয়েছি। পরেছি এই জিন্সটা, একেবারেই নতুন নয়, আর তার সঙ্গে এই ব্ল্যাক কালারের এই টপটা পরেছি। আর আজকে বেরোবো একটু সাউথের দিকে, সেদ্ধ ভাত রান্না করে খাওয়া হয়ে গিয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো দিনটা কেমন হতে চলেছে, কোথায় কোথায় ঠাকুর দেখছি। লেটস গেট স্টার্ট। আজকে যাত্রাটা শুরু হলো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে। এর আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। তো যাই হোক, মেট্রো স্টেশনে ঢুকতেই তো ভীষণ ভিড় ঠেলে কোনো রকমে পৌঁছালাম মেট্রো স্টেশনের দরজা পেরিয়ে একেবারে মেট্রোর গেটে। তারপর সোজা নামলাম গিয়ে কালীঘাটে দেখতে গেলেই মেট্রো স্টেশন থেকে নেমেই দুপারে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। একদিকে গেলে তোমরা দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছ, আর একদিকে বাদামতলা আসার সঙ্গের দিকটা। আমি প্রথমে এই সামনের একটা মণ্ডপ দেখে সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাদামতলা আসার সঙ্গের দিকে। আর দেখতেই পাচ্ছ কি ভীষণ ভিড়। আশার সঙ্ঘের এই বছরের থিম ছিল আরজি। ওরা জাস্টিসের ওপর এই থিমটাকে সাজিয়েছিল। ভারতের বিচার ব্যবস্থা, তার সমস্ত খুঁটিনাটি এবং তার যা কিছু ভুলচুক সব নিয়েই বানিয়েছিল এই মণ্ডপটা। প্রত্যেকবারের মতোই বাদামতলা আশার সংঘ ভীষণ সুন্দর করে বানিয়েছিল, আর লোকের ঢল তো দেখার মতনই ছিল। তখনও সূর্যদেবতা মোটামুটি মাথার উপরে ছিলেন। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম দুপা হেঁটেই ছেষট্টিপল্লিতে। সেদিনকে ভীষণ ভিড় ছিল। আর ছেষট্টিপল্লির যে থিমটা ছিল, এই থিমটা ওরা অ্যাকচুয়ালি বানিয়েছিল কোনো থাইল্যান্ডের কোনো প্যাগোডা মন্দিরকে কেন্দ্র করে, এবং ওখানে সেই সময় ভীষণ লোকশিল্পের একটা পারফরমেন্সও চলছিল। ওখান থেকে রাস্তা পের করে এই পারে আসলেই হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এখানে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভীষণ সুন্দর একটা বনেদি কলকাতার চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছিল, এবং এখানে খুব সুন্দর পটচিত্রগুলোকে পরপর সাজিয়ে রাখা হয়েছিল। তার সাথে উত্তর কলকাতার সেই রঙিন কাচের সার্সি দেওয়া জানলা এবং তার সঙ্গে ঝাড় লণ্ঠন সব কিছু মিলিয়ে বেশ সুন্দর। তবে এদের সব থেকে বেশি নজর কেড়েছিল যে জিনিসটা, সেটা হচ্ছে এদের মাতৃমূর্তি। ভীষণ সুন্দর মাতৃমূর্তি বানিয়েছিল। ওখান থেকে বেরিয়ে সোজা ধরলাম বাস, আর বাস ধরে চলে গেলাম একেবারে রাজডাঙ্গা। অ্যাক্রোপলিস মলের সামনে নামলেই একটু হাঁটা পথে পেরোলেই আমাদের রাজডাঙ্গার যে মণ্ডপ সেটি পড়বে। এই দিকটাতে সচরাচর আমি খুব একটা আসি না, তবে এইবারে রাজডাঙ্গার প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে শুনেছিলাম, তার জন্যই এদিকটাতে আসা। রাজডাঙ্গা যাওয়ার আগে ঠিক এই মোমেন্টে বাঁ হাতে একটা মন্দির পড়েছিল, যাদের থিম ছিল মহাকাল, এবং সেখানে শিব জ্যোতির্লিঙ্গকে নিয়ে ওরা বানিয়েছিল। ভীষণ সুন্দর বানিয়েছিল মন্দিরটা। তো সেটাও একটু দেখে সোজা চলে এলাম এবারে রাজডাঙ্গাতে। যারা যারা রাজডাঙ্গা গেছেন তারা তো জানেনই, আর যারা জাননি তারা আশা করি রিলস বা ভিডিওতে কিছু না কিছু হলেও দেখেছেন। একটা ভীষণ সুন্দর থিমের উপর তৈরি করেছিল ওরা। ঢুকতেই একটা মস্ত বড় কূপের সৃষ্টি করেছিল, সেখানে দুটো মানুষ সেই জল উপরে তুলছে এবং নিচে নামছে। এটা অ্যাকচুয়ালি নরকের দৃশ্যকে ওরা জাস্টিফাই করার চেষ্টা করেছিল, নরকের যেভাবে যে যন্ত্রণাগুলো মানুষ পায় সেইগুলোকে। এবং পুরো প্যান্ডেলটাই ওরা সাজিয়েছিল হচ্ছে সিটি স্ক্যান ব্রেনের বিভিন্ন এরিয়ার, এবং তার সঙ্গে হচ্ছে এক্সরে প্লেট, এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর একটা চিন্তাভাবনাকে ওরা ওখানে তুলে ধরেছিল। এবং মানুষের মস্তিষ্ক যে কী রকমভাবে কোথায় বাধা পড়ে আছে সেটাও তাদের তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলের থ্রু দিয়ে। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি এবারে বোসপুকুরে এসে আমরা প্রথমেই যে মণ্ডপটি দেখেছিলাম, ওদের থিম ছিল হচ্ছে ফসিলস বা জীবাশ্ম। এই জীবাশ্ম কীরকমভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং পুরনো দিন থেকে ধীরে ধীরে কিভাবে বিভিন্ন ধরনের এভলিউশনসের থ্রু দিয়ে আজকের মানব সমাজ আজকের যুগে দাঁড়িয়ে আছে, এই সব কিছু নিয়েই হচ্ছে ওদের এই থিমটা। তবে সব কিছু ছাড়িয়ে গিয়ে আমি বলবো ওদের বেশিরভাগ
বেশিরভাগ আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মাতৃমূর্তি। মূর্তিটাকে দেখেই মনে হচ্ছে যেন একদম মায়ের মুখের আদলে তৈরি করা হয়েছে এবং বাঙালি মেয়ের একটা মুখের আদলকে এখানে তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর মাতৃমূর্তির সমস্ত ডিরেকশন এবং এটি তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম, ভীষণভাবে ভিড় হয়ে গিয়েছিল, অনেক কষ্ট করে আমরা সেখান থেকে বের হই। আর বেরোতে তো ইচ্ছাই করছিল না, কারণ এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করেছিল জায়গাটা। এই যে এইটা হচ্ছে সেই মাতৃমূর্তির ভিডিও, আশা করি তোমরা অনেকেই দেখেছো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এখান থেকে সোজা চলে গিয়েছিলাম বোসপুকুরেরই আরও একটি মন্দিরে, এবং সেখানে ওরা গথিক কালচারের উপরে একটি প্যান্ডেল তৈরি করেছিল। পুরনো দিনের 18th সেঞ্চুরি স্পেশালি ভিক্টোরিয়ান পিরিয়ডে কিভাবে সাজানো হতো ঘরদুয়ার এবং তার আর্কিটেকচার কীরকম হতো এবং গথিক স্টাইলের কী ফার্নিচার সেই সময় রাখা হতো, সেটা হতে পারে কোনো বইয়ের সেলফ হতে পারে বা ঘড়ি হতে পারে, সব কিছুকেই খুব সূক্ষ্মভাবে এখানে তুলে ধরা হয়েছিল। তবে এখানে সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ওদের একটা লাইভ পারফরমেন্স হচ্ছিল। আর লাইভ পারফরমেন্সের যে বিষয়বস্তু সেটাও ভীষণ ইন্টারেস্টিং ছিল, যে আজকালকার যুগের মানুষ কিভাবে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং তার বিভিন্ন ধরনের যে ক্ষতিকর প্রভাবগুলো তার মধ্যে পড়ছে। ঘড়ির কাঁটা পেরিয়ে যাচ্ছে কিন্তু মানুষ সেই রিলস থেকে, মানুষ তার নেশা থেকে বেরোতে পারছে না এবং ধীরে ধীরে মানুষ নিজেকে আত্মহননের যে পথ সেই পথটা বেছে নিচ্ছে এবং তার বই পড়ার হ্যাবিট হারিয়ে যাচ্ছে, গিটার নিয়ে গান গাওয়ার হ্যাবিট হারিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে ওরা একটা লাইভ পারফরমেন্স তৈরি করেছিল, একটি মানুষ সে পারফর্ম করছিল। তোমরা কারা ভিড়ে এই পারফরমেন্সটা দেখতে পেরেছো তারা আমাকে জানিও। আর এই তল্লাটে এইগুলো বাদ দিয়ে আর কি ঠাকুর দেখেছো সেটাও কমেন্টে জানিও। তোমাদের জন্য একটুখানি রাখলাম এই ভিডিও পারফরমেন্সের বেশ কিছু ক্লিপিংস। বোসপুকুর থেকে বেরোতে বেরোতে ওই সন্ধ্যে 7টা, খিদেও পেয়ে গিয়েছে বিস্তর। তার জন্যই একটা পাড়ার মোড় থেকে নিয়ে নিলাম ডালবড়া। যখন আমি প্রথম কলেজ লাইফে পড়ি তখন 5 টাকায় পাওয়া যেত, তারপর সেটা 10 টাকা এবং এখন 20 টাকায়। অ্যামাউন্ট সেম থেকেছে কিন্তু অঙ্কের টাকার যে অঙ্কটা সেটা পরিবর্তিত হয়েছে। এরপর সোজা এটা হচ্ছে বালিগঞ্জের কোনো একটা এলাকার মণ্ডপ। বালিগঞ্জ দিয়ে হেঁটে হেঁটে সোজা পৌঁছে গেলাম গড়িয়াহাট মোড়। আসলে আমার প্ল্যানিং ছিল একটু আলাদা, ভেবেছিলাম যে বোসপুকুর থেকে বেরিয়ে একটা বাস ধরে সোজা আসবো একডালিয়া, কিন্তু এত পরিমাণ জ্যাম ওই রাস্তাতে এবং তার সঙ্গে যে কটা বাস আসছিল প্রত্যেকটা বাস পুরো ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। তার জন্য সেই প্ল্যানকে ক্যান্সেল করে চরণবাবুর ট্যাক্সির ওপর ভরসা করে বালিগঞ্জ স্টেশনের ওপর দিয়ে একেবারে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম গড়িয়াহাট মোড়। আর গড়িয়াহাট মোড় আসা মানেই একডালিয়ার পুজো, আর একডালিয়ার পুজো দেখবে আর লাইটিং দেখবে না, এটা তো হতেই পারে না। ভীষণ সুন্দর লাইটিং দেখে একডালিয়ার সেই তথাকথিত দক্ষিণের একটা টেম্পলকে দেখে একটা কোক নিলাম, কারণ এখনো প্রচুর হাঁটা বাকি, এবং তারপর রাস্তা ক্রস করে এই পারে চলে আসলাম সিংহি পার্কের সেই তথাকথিত লাইটিং, আর ভীষণ সুন্দর লাইটিং, আর প্রচণ্ড ভিড় বেড়ে গিয়েছে সেই সময়, কারণ রাত যতই বাড়ছে ভিড় বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে লোকের ঢল নেমেছে যেন রাস্তার মধ্যিখানে। অবশ্য পুজোর এই কটা দিন ভিড় ঠেলে ঠাকুর দেখতেও বেশ মজা লাগে। অন্য সময় যে ভিড় একটু অস্বস্তির জায়গায়, সেই ভিড়ই হয়তো পুজোর সময় একটু আনন্দ দেয়। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম এই সিংহি পার্কের এই পুজো প্যান্ডেলটায়। ওরা বেশ সুন্দর একটা পুজো প্যান্ডেল প্রত্যেক বাড়ির মতন তৈরি করেছিল। আর সত্যি কথা বলতে সিংহি পার্ক এই এরিয়াটা যারা তোমরা ঠাকুর দেখতে এসেছো তারা খুব ভালো করেই বুঝতে পারবে যে সকাল দিকে বা দুপুর দিকে ঠাকুর দেখতে আসার থেকে এই এরিয়াটা দুপুর দিকের থেকে রাত্রের দিকে আসা বেটার, কারণ লাইটিংটাই হচ্ছে এদের মেন। ওখান থেকে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম হিন্দুস্তান ক্লাব। আর হিন্দুস্তান ক্লাব মানেই এইরকমভাবে লাইটিং
লাইটিংয়ের একদম পসরা সাজিয়ে বসবে। ভীষণ সুন্দর লাইটিং দেখতে দেখতে সোজা চলে আসলাম একদম প্যান্ডেলের ভেতরটাতে। আর ভেতরেও কি অসম্ভব সুন্দর লাইটিংয়ের কাজ করেছে দেখো। তোমরা যারা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আর তোমরা কি দুপুরবেলায় দেখেছো নাকি সন্ধ্যেবেলা বা রাত্রেবেলায় দেখেছো? দুপুরবেলায় যদি দেখেছো তাহলে তোমাদের কেমন লেগেছে সেই ভিউটাও আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টে। হিন্দুস্তান ক্লাব দেখে একটু হাঁটা পথেই চলে আসা যায় সোজাসুজি হিন্দুস্তান পার্ক সার্বজনীন। এখানে ওরা লাইভ পারফরমেন্স রেখেছিল, সেটা হচ্ছে সাঁওতালি নৃত্য। ওদের প্যান্ডেলের থিমটাও কিন্তু ছিল লোকশিল্প বা লোককথার ওপরেই। প্যান্ডেলের ভেতরটা মাটি, বাঁশ এ সমস্ত কিছু দিয়ে তৈরি করেছিল। আর সাঁওতাল প্রভিন্সের ওদের কিভাবে কীরকম জীবনযাত্রা এবং তার সাথে সাথে ওদের যে লোকনৃত্য এবং তার সাথে সাথে ওদের যে আচার ব্যবহার সমস্ত কিছুই কিন্তু প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল। তবে সবচাইতে বেশি আকর্ষণ যেটা আমাদেরকে করেছে সেটা হচ্ছে এই মাতৃমূর্তি। এই মাতৃমূর্তিটি দেখতে ভীষণ সুন্দর, যার মধ্যেও ছত্রে ছত্রে ফুটে উঠেছে লোকশিল্পের একটা আঙ্গিক। ওখান থেকে বেরিয়ে সোজা যোধপুর পার্কের দিকে যেতে যেতে রাস্তায় পড়েছিল এই প্যান্ডেলটা। এটা পূর্বাচলের প্যান্ডেল। এদের আমার মাতৃমূর্তির স্ট্রাকচারটা ভীষণ সুন্দর লেগেছে এবং একটু ইউনিক লেগেছে। এই সুন্দর রকম উইংস দেওয়া এবং তার সাথে মহিষাসুরের যে বর্ণনাটা ওরা দিয়েছে, রূপ বর্ণনা, সেটাও কিন্তু বেশ অন্য ধরনের। ওখান থেকে বেরিয়ে আবার যেহেতু আমার খিদে পাচ্ছিল তো একটা ঘটি গরম নিয়ে নিলাম। পুজোর সময় রাস্তাঘাটে এই সমস্ত মানুষদের থেকে খাবার খেতে আমি একটু বেশি প্রেফার করি। তার কারণ হচ্ছে পুজোর সকলেরই আনন্দের সমান অধিকার আছে। তারপর দেখো এই ভীষণ একটা ভিড়কে ঠেলে সোজা পৌঁছে যায় ত্রিধারা। আর ত্রিধারাতে তো এইবারে একটা বিশেষ আকর্ষণ ছিল অঘরী বাবাদের নৃত্য। অ্যাকচুয়ালি ওদের থিমটা ছিল মহাকাল এবং সেখানে কাল ভৈরবের যে মূর্তি এবং সমস্ত কিছুকে ওরা এখানে পোর্ট্রে করেছিল। এবং স্পেশালি এই লাইভ পারফরমেন্সটা যারা যারা দেখেছো আশা করি তারা জানবেই কি ভীষণ সুন্দর লেগেছে লাইভ পারফরমেন্সটা ওদের। যদিও প্রচণ্ড ভিড় ছিল, প্রায় 40 মিনিটসের ওপর আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, কিন্তু তারপরেও যেটা আমরা দেখেছি সেটা ভীষণ ওর্থ ইট। তোমাদের জন্য বেশ কিছু ক্লিপিংস আমি অ্যাড করলাম যারা যারা ত্রিধারা যাওনি বা যারা দেখতে পাওনি তাদের জন্য, যে কীরকম কী অঘরী বাবাদের ওরা পারফরমেন্স দিয়েছিল সেটা এখানে অ্যাড করলাম। আর অনেকে এরকমও আছো যারা আমার সাথে পার্সোনালি যারা কন্ট্যাক্ট করেছো তারা বলেছে, অনেকে আছে এরকম যে যারা ত্রিধারা গিয়েও এই লাইভ পারফরমেন্স দেখতে পাওনি, তখন প্রচণ্ড ভিড়ের জন্য শেষের দিকে এই পারফরমেন্সটা না বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তাদের জন্যও থাকলো, কেমন লাগলো কমেন্টে জানিও নিশ্চয়ই। রীতিমতো যুদ্ধ জয় করেছি, কারণ আমি ত্রিধারা সম্মেলনী দেখে ফিরেছি। তোমাদেরকে আশা করি পুরো ত্রিধারা সম্মেলনীর প্যান্ডেলটাই ঘুরিয়ে দেখাতে পারলাম। এরপর আমি হাঁটতে হাঁটতে যাব হাজরা পার্কের দিকে, কারণ দক্ষিণ কলকাতা পুজো পরিক্রমা আর এইবারের মতো এখানেই ইতি হলো এবং আমি লাস্ট দেখবো সেটা হচ্ছে হাজরা পার্ক। হাজরা পার্কটা অনেকদিন ধরেই দেখি এবং বেশ মোটামুটি ভালোই হয়, তাই হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম একেবারে হাজরাতে। আর এখান থেকে হাজরা মানে কতটা ডিস্টেন্স আশা করি বোঝাই যাচ্ছে। তাও একটু যদি বলি তাহলে গুগল ফিট আমাকে দেখাচ্ছিল প্রায় 22,500 পা আমি হেঁটে ফেলেছি অন্তত, এবং তার জন্য ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়ছিলাম। মনের ক্লান্তি নেই অথচ শরীরের তো ক্লান্তি আছে। তার জন্য হাজরা পার্কের ওখানে একটা দোকান থেকে কিনে নিলাম ওআরএস, এবং ওআরএস
খেতে খেতে সোজা হাঁটলাম, কারণ পুজো পরিক্রমা করবো আর ওআরএস খাবো না, এটা তো হতেই পারে না। ওআরএস ছাড়া পুজো পরিক্রমা যেন একদম অর্থহীন। ওখান থেকে সোজা গেলাম বকুলবাগান। বকুলবাগান খুব সুন্দর একটা মন্দির বানিয়েছিল। দক্ষিণ কলকাতার শেষ প্যান্ডেল আমার দেখা হচ্ছে হাজরা পার্ক। হাজরা পার্ক ভীষণ সুন্দর প্যান্ডেল, প্রত্যেকবারের মতো এবারেও করেছে। ওদের মেন থিম ছিল যেটা, সেটা হচ্ছে আর্ট ওয়ার্কের উপরে, যেখানে ভ্যান গগের স্টারি নাইট থেকে লিওনার্ডো ডা ভিঞ্চির মোনালিসার সব কিছুই এখানে প্রতিফলিত হয়েছে এবং মাতৃমূর্তিটাও ভীষণ সুন্দর। তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ সকলে কিন্তু এখানে শিল্পী। ভীষণ সুন্দর বেশ কিছু প্যান্ডেল দেখে ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়ে চললাম বাড়ি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।